জলছবির রংমশাল, স্কুল ছুটি, হোজমিরা, রূপকথা, পায়রাদের গল্প, বল বন্ধু চল বন্ধু চল। আচ্ছা, এভাবে কখনো কি ডোনাল্ড ট্রাম্প ডাকবেন তার বন্ধুকে? কিংবা বন্ধু অ্যালান মার্কস বলবেন, বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। হাসছেন তো? কিন্তু গত কয়েকদিন আগেও এই দুজনের মধ্যের সম্পর্কটা এতটাই সুমধুর ছিল যে দুজনে মিলে গাইছেন, এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে। কিন্তু তারপর কি যে ঘটলো আজ সেটাই বলবো। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে। ডোনাল্ড ট্রাম্প এবং অ্যালান মাস্ক দুজনে যেন একে অপরের পরিপূরক। ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট করার জন্য কি না করেছেন তার এই বন্ধু অ্যালান। ট্রাম্পও টেসলার সিইও অ্যালান মাস্কের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। অ্যালানকে দেশপ্রেমিক ও বন্ধু বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। এমনকি ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি সরাসরি প্রশাসনে যুক্ত করে নেন তার বন্ধু এই মাস্ককে। কিন্তু কি এমন হলো যে দুজনের সম্পর্কে ফাটল ধরল? দুজনে দুজনের মুখ এখন আর দেখতে চাইছেন না। বলছেন, দোস্ত দোস্ত না রাহা, প্যার প্যার না রাহা। ঠিক সেই সময় আবার এই অ্যালান মাস্কের স্টারলিং কোম্পানির জন্য দরজা খুলে দিল ভারত। বন্ধুত্বের ফাটলে আবার নুনের ছিটে দিয়েছে রাশিয়াও। অ্যালানকে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার এক পার্লামেন্টের সদস্য। তবে কি আমেরিকার সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করবেন মাস্ক? তার সংস্থা স্টারলিং ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদান করলে কতটা লাভ হবে ভারতের? আলোচনার কেন্দ্রে ঘোরাফেরা করছে এখন এই প্রশ্নগুলি। মূলত ট্রাম্পের কর নীতি বিবাদের মূল কারণ। ট্রাম্পের নয়া কর এবং ব্যয় বিলের তীব্র সমালোচনা করেছিলেন অ্যালান। ট্রাম্পের নয়া বিলকে লজ্জাজনক এবং জনসাধারণের অর্থের অপচয় বলে দাবি করেছেন মাস্ক। তিনি জানিয়েছেন যে রাতারাতি এই বিল পাশ করানো হয়েছে যাতে এই নিয়ে আর কোনো আলোচনা না করা হয়। কিন্তু অ্যালানের এই মন্তব্যে বেজায় চটেছেন ট্রাম্প। একজন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রধান, আর অন্যজন আবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বিশ্বের দুই শক্তিশালী ব্যক্তিত্বের লড়াই এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ট্রাম্পের বিরোধী মহল থেকে বাকি বিশ্বের সমস্ত দেশ। এক সময়ের দুই বন্ধুর মধ্যে সম্পর্কের ফাটল এতটাই বড় হয়েছে যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য এবং পাল্টা মন্তব্য করতেও ছাড়ছেন না। But I'm very disappointed because Elon knew the inner workings of this bill better than almost anybody sitting here, better than you people. He knew everything about it. He had no problem with it. All of a sudden he had a problem, and he only developed the problem when he found out that we're going to have to cut the EV mandate, because that's billions and billions of dollars, and it really is unfair. We want to have cars of all types. Electric, we want to have electric, but we want to have a gasoline, combustion. We want to have different. We want to have hybrids. We want to have all. We want to be able to sell everything. And when that was cut, and Congress wanted to cut it, he became a little bit different, and I can understand that. But he knew every aspect of this bill. He knew it better than almost anybody, and he never had a problem until right after he left. And if you saw the statements he made about me, which I'm sure you can get very easily, it's very fresh on tape. He said the most beautiful things about me, and he hasn't said bad about me personally, but I'm sure that'll be next. But I'm very disappointed in Elon. I've helped Elon a lot. ইতিমধ্যেই হোয়াইট হাউস থেকে মাস্ককে বিদায় জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মাস্কের সংস্থার
ভর্তুকি বাতিল থেকে শুরু করে যাবতীয় সরকারি চুক্তি বাতিলের মতো একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়েই চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্টো দিকে মাস্কও নেমে পড়েছেন ময়দানে। ট্রাম্পকে সরিয়ে এবার জেডি ভ্যান্সকে প্রেসিডেন্ট করার দাবি তুলেছেন তিনি। এমনকি তার কাছে ট্রাম্পের কেলেঙ্কারির তথ্য রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক। স্পেসএক্সের রকেট ব্যবহারের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া দুজনের কাছেই রয়েছে, মাস্কের এক্স আর ট্রাম্পের ট্রুথ সোশ্যাল, আর সেখানেই মুহুর্মুহু আছড়ে পড়ছে পোস্ট। একদিকে দুজনের দ্বৈরথে বড়সড় লোকসানের মুখে পড়তে হয়েছে এবার অ্যালেন মাস্ককে। এক ধাক্কায় 14% পড়ে গিয়েছে টেসলার শেয়ারের দাম। টেসলার বাজার মূলধন থেকে একই দিনে মুছে গেছে $150 বিলিয়ন। কিন্তু সমুদ্র থেকে 1-2 কাপ জল তুলে নিলে কি আর সমুদ্রের কিছু আসে যায়? তবে বিনিয়োগকারীরা পরপর এখন টেসলার শেয়ার বিক্রি করা শুরু করেছে। রাজনৈতিক আবহে নিজেদের আর্থিক পরিকল্পনার বদলও ঘটাচ্ছেন অনেকে, যা কিছুটা মাথা ব্যথার কারণ হতে পারে অ্যালেন মাস্কের। পরিস্থিতি আঁচ করেই কি তবে ফের একবার সন্ধির পথে হাঁটা শুরু করছেন মাস্ক? কারণ লস অ্যাঞ্জেলসের বিক্ষোভে ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে বিরোধিতার ঝড় উঠলেও মার্কিন প্রেসিডেন্টকে এক্ষেত্রে সমর্থন করেছেন মাস্ক। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় সাফ লিখেছেন যে ট্রাম্পকে নিয়ে করা কয়েকটি পোস্ট নিয়ে তিনি ভীষণ রকম অনুতপ্ত। এই ঘটনাকে সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। বিশ্বের 2 শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে যখন সম্পর্কের ফাটল ধরছে, ঠিক তখন আবার গত 3 বছর আটকে থাকার পর অ্যালেন মাস্কের ইন্টারনেট সংস্থা স্টারলিংকের জন্য দরজা খুলে দিয়েছে ভারত। 2022 সাল থেকে এই ছাড়পত্র আটকে ছিল। সংবাদ সংস্থার খবর অনুযায়ী স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ভারতে প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে। এই লাইসেন্সের পরে সংস্থাটি ভারতে তার পরিষেবা শুরু করতে সক্ষম হবে। এদিকে আগেই ভারতের প্রধান 2 ইন্টারনেট প্রদানকারী সংস্থা এয়ারটেল এবং রিলায়েন্স জিও স্টারলিংকের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু স্টারলিংকে ভারত সরকার ছাড়পত্র না দেওয়ার কারণে তা ব্যবহার করতে পারছিল না। তবে এবার সেই কাজ শুরু করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, স্টারলিংক ইন্টারনেট পরিষেবা ভারতে শুরু হলে কি সুবিধে হবে, কতটা মানুষ তা গ্রহণ করবে? স্যাটেলাইট ইন্টারনেট কি? আমরা প্রত্যেকে এই টেলিফোনে যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করি তার থেকে এই স্যাটেলাইট ইন্টারনেটের পার্থক্যই বাকি। স্যাটেলাইট ইন্টারনেট এমন একটি প্রযুক্তি যেখানে উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। সাধারণত এই পরিষেবা সেই সমস্ত এলাকায় ব্যবহার হয় যেখানে মোবাইল টাওয়ার নেই বা ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছয় না, যেমন প্রত্যন্ত গ্রাম বলুন, পাহাড়ি এলাকা বলুন, দ্বীপ অঞ্চল বলুন, এই সমস্ত জায়গায় স্যাটেলাইট ইন্টারনেট কাজ করে অনায়াসেই। এমনকি দুর্যোগের সময়ও, মানে ওই ধরুন ঝড় বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বন্যা হয়েছে, অন্য দুর্যোগ কোনো কিছু ঘটেছে, সেই সব সময়তেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় না, তখনও এই স্যাটেলাইট ইন্টারনেট কাজ করে। আমরা এই টেলিফোনে যে ইন্টারনেট ব্যবহার করি তা মূলত ওই মোবাইল টাওয়ারের মাধ্যমে প্রদান করা হয়। এক্ষেত্রে ডেটা টাওয়ার থেকে মোবাইল ডিভাইসে স্থানান্তরিত হয়। আর স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে সেক্ষেত্রে সংযোগের জন্য স্যাটেলাইট ডিশ প্রয়োজন পড়ে। ডিশের দ্বারা ডেটা উপগ্রহে পাঠানো হয় এবং গ্রহণ করা হয়। আমরা টেলিফোনে যে ইন্টারনেট ব্যবহার করি তা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে,
যেখানে টাওয়ারের সংযোগ থাকে সেই এলাকায় বা সেই অঞ্চলেই আমরা সেটা ব্যবহার করতে পারি। সে কারণে একটু প্রত্যন্ত এলাকায় গেলে যেখানে টাওয়ারের ব্যবস্থা নেই বা সংযোগ নেই, আমরা দেখি যে মোবাইলের ইন্টারনেট পরিষেবা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধে। যেখানে অন্য কোনো ইন্টারনেট পরিষেবা নেই, আপনি সেখানেও এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে মোবাইল ইন্টারনেট থেকে স্যাটেলাইট ইন্টারনেটের পার্থক্য অনেক, সুবিধেও আছে বেশ কিছু। গতির দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে মোবাইলে যে ইন্টারনেট পরিষেবা আমরা ব্যবহার করি তার গতি যেমন ওই ব্রডব্যান্ড ইন্টারনেটের থেকে কিছুটা কম, আবার স্যাটেলাইট ইন্টারনেটের গতি এই মোবাইল ইন্টারনেটের থেকে কিছুটা কম হতে পারে। আর খরচের ক্ষেত্রেও মোবাইল বা টেলিফোন ইন্টারনেটের থেকে স্যাটেলাইট ইন্টারনেটের খরচ কিন্তু একটু বেশি। কেন? তার কারণ আমরা একটা মোবাইলে জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই হলো, তার জন্য টপ আপ যা রয়েছে সেভাবে ভরলেই হলো। এক্ষেত্রে আপনাকে বেশ কিছু ডিভাইস দরকার পড়ে। কেমন না, একটা ডিশ অ্যান্টেনা দরকার পড়বে, সেই ডিভাইসটা ইনস্টলেশনের একটা খরচ রয়েছে। এই কারণে খরচটা কিন্তু এই মোবাইল ইন্টারনেটের থেকে একটু বেশি। তবে স্যাটেলাইট ইন্টারনেটের কিছু অসুবিধে আছে, যেমন সিগন্যাল আসা যাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগবে। ওই যেটা একটু আগেই বলছিলাম যে যে গতিতে আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেই গতিটা হয়তো স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে আপনি কখনো কখনো নাও পেতে পারেন, যার ফলে ওই রিয়েল টাইম কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। আবার ঝড় বৃষ্টির সময় সিগন্যাল ড্রপ করতেও পারে। স্টারলিংক ছাড়া অন্য আরও বেশ কিছু কোম্পানি ভারতে এই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। তবে বেশ কিছু টেলিফোন সংস্থা আবার এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসার বিরোধিতাও করছে। কেন না, তারাই পুরো বিষয়টি তাদের কাছে চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা আবার এই স্যাটেলাইট ইন্টারনেটকে ভারতের ডিজিটাল ইন্ডিয়া গড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করা হবে বলে মনে করছে। স্টারলিংকের এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হতে পারে জানেন কি? যদিও এখনো এ বিষয়ে স্টারলিংকের তরফে কোনো কিছুই স্পষ্ট করে জানানো হয়নি, তবু আসুন আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, যা থেকে আপনারা এ বিষয়ে একটা অনুমান অন্তত করতে পারবেন। মূলত বিশ্বের যে সমস্ত দেশে স্টারলিংকের পরিষেবা ইতিমধ্যেই রয়েছে সেখানে তাদের মূলত দু ধরনের প্ল্যান কাজ করে। একটি রেসিডেন্সিয়াল আর অন্যটি রোমিং। রেসিডেন্সিয়াল প্ল্যানটি আবার দুভাগে বিভক্ত। বাড়ি বা ছোট পরিবারের জন্য রেসিডেন্সিয়াল লাইট, আর সেটাই যদি একটু ব্যাপক আকারে ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে রেসিডেন্সিয়াল প্ল্যান। বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশে এই মুহূর্তে স্টারলিংকের পরিষেবা রয়েছে। বিভিন্ন দেশে পরিষেবার খরচ আবার বিভিন্ন রকম। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান এবং বাংলাদেশের খরচের হিসেবটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের খরচটা কেমন হতে পারে। ভুটানে স্টারলিংকের রেসিডেন্সিয়াল লাইটের খরচ মাসে 3000 টাকা, আর রেসিডেন্সিয়াল প্ল্যানের খরচ হচ্ছে মাসে 4200 টাকা। বাংলাদেশে যা 3000 টাকা এবং 4000 টাকা। এবার আপনি বুঝতে পারছেন, একটা অনুমান করতে পারছেন যে ভারতে এই স্টারলিংক যদি পরিষেবা শুরু করে তাহলে এই দুটো প্ল্যানের ক্ষেত্রে তাদের খরচটা কত হতে পারে। অনুমান আমরা করতেই পারি যে স্টারলিংক পরিষেবা প্রায় ওই 2500 থেকে 3000 টাকার মধ্যে হতে পারে। কিন্তু এখানে কেউ কেউ প্রশ্ন করতেই পারেন যে এই যে স্যাটেলাইট ইন্টারনেটের কথা বলা হচ্ছে, যা মূলত ভারতের গ্রামগুলোকে একত্রিত করবে,
প্রত্যন্ত এলাকাগুলোকে একত্রিত করবে, সেই জায়গাগুলোর মানুষ কি এত টাকা খরচ করে এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা নেবেন? কারণ মাসে যদি ওই 2,500 থেকে 3,000 টাকা খরচ করতে হয় তাদের, তাহলে সেটা তাদের কাছে যে বাড়তি চাপ, অন্তত ভারতীয় অর্থনীতি, ভারতীয় প্রত্যন্ত এলাকাগুলোতে যারা থাকেন তাদের কাছে চাপ হতে পারে, এটা বলাই যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই ভারতে এই স্টারলিংক ইন্টারনেট পরিষেবা বা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রত্যন্ত এলাকাগুলো কার্যকর করার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তবে যেহেতু কোম্পানির মালিক অ্যালন মাস্ক এবং তিনি ভারতে ছাড়পত্র পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষায় বসেছিলেন, 3 বছর ধরে অপেক্ষা করার পর তিনি ছাড়পত্র পেয়েছেন, খুব স্বাভাবিকভাবেই ভারতের অর্থনৈতিক প্রেক্ষাপট বিচার করেই যে তিনি তার প্ল্যান প্রোগ্রাম করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এই সব কিছুই নির্ভর করছে ওই অ্যালন মাস্কের ওপর। স্টারলিংক তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে চালু করে ভারতের ইন্টারনেট পরিষেবা বা ডিজিটাল ইন্ডিয়াকে আরও কতটা ত্বরান্বিত করতে পারে সেটা অবশ্য সময় বলবে। আজকের সময় শেষ, তাই শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।